কথাই বলে 3 সাগরের রানী কন্যাকুমারী। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষে একেবারে দক্ষিণের স্থলভাগের শেষ প্রান্তে, আর এখানেই মিলন ঘটেছে 3টে বড় বড় সমুদ্র বা সাগরের। ডান দিকে বঙ্গোপসাগর, সোজা ভারত মহাসাগর এবং বাম দিকে আরব সাগর। আগামী বছর আপনারা যখন আসছেন তখন এখানে তো আসতে পারবেনই বিবেকানন্দ রক মেমোরিয়াল, এখান থেকে আবার এই ব্রিজ ধরে যেতে পারবেন ওই তিরুভাল্লুভারের স্ট্যাচুর ওখানেও। আর একটা নতুন আকর্ষণ হবে আর কি কন্যাকুমারীতে। তাহলে এই নান্টু ট্রাভেলসের বাসে করেই এখন আমাদের রওনা দিতে হবে আমাদের সাইট সিইংয়ের জন্য। এটা কিন্তু 51 সতীপীঠের অন্যতম। এখানে মায়ের ডান কাঁধ এবং মেরুদণ্ডের কিছুটা অংশ পড়েছিল। বাঙালির কাছে ঠিক যতটা প্রিয় দীঘা কিংবা পুরী, ঠিক ততটাই মনে জায়গা করে নিয়েছে ভারতবর্ষের একেবারে দক্ষিণে অবস্থিত এই কন্যাকুমারী। তাই আজ গোটা পর্বের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব কন্যাকুমারী ভ্রমণ। বিগত কয়েকদিনের লম্বা কেরালা ভ্রমণ শেষ করে ঘন্টা 2 সফর পার করে আমরা আজ পৌঁছে গিয়েছি তামিলনাড়ুর অত্যন্ত বিখ্যাত পর্যটন স্থল কন্যাকুমারীতে। এখানেই আমরা থাকবো 2 দিন। এই রাস্তা সোজা, এই দিকে রাস্তা সোজা চলে যাচ্ছে মন্দির। মন্দির থেকে জাস্ট 2 মিনিট দূরেই আমাদের এবারের হোটেল এআর রেসিডেন্সি, দিস ওয়ান, এইটা। তো আজকেই আমাদের যে গাড়ি, সেই গাড়িকে কিন্তু আমাদের ছেড়ে দিতে হবে, কারণ এখানে কন্যাকুমারী যত সাইট সিইং আমরা সব এখানে করে নেব। গাড়িকে ছেড়ে দিলাম আর আমরা ইয়াস ভাইয়ের সঙ্গে একবার শেষবার আপনাদের সাক্ষাৎ করাই। একবার হাই বলতে চাই, একবার হাই। ইয়াস ভাই আজ আমাদের ছেড়ে চলে যাবে, ও চলে যাবে আবার কোচি, আর আমরা চলে যাব এখান থেকে রামেশ্বরম। এখানে হচ্ছে এখন লটারি, আবার লটারি ছাড়া রুম দেওয়া যাবে না। টাঙ্গু বলি এটা খেলে বিরাট কোহলি হয়ে যাবে। এটা কি? এটা সেকাজ নাকি? এটা রুম নিয়ে নেন, চলে আসেন। দেখেছেন আপনি রুম? কত নাম্বার রুম আপনার? 13। এই অল্প 312 নাম্বার রুমটা নে তো। না আমরা 12 নেই তো, 11 আছে। আমরা এই রুম ডিস্ট্রিবিউট হয়ে গেল। আজকে আমরা থাকছি, কালকে আমরা থাকছি কন্যাকুমারীতে, পরশুদিন রাতে আমাদের রামেশ্বরমের জন্য ট্রেন। সেদিন আর কোথাও বেরোয়নি, বাকি দিনটা রুমেই রেস্ট করে কাটিয়ে দিয়েছিলাম। কিন্তু পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে আমরা গিয়েছিলাম সমুদ্র পাড়ে, সুন্দর একটা সূর্যোদয়ের সাক্ষী হতে। একদিকে নীল সমুদ্রের কলকর রব, উল্টো দিকে দূরে ওই চার্চ থেকে ভেসে আসছে প্রভাতী সুর। গোটা বিশ্ব এখন ঘুমের দেশে, কিন্তু তখনও সমুদ্রের মাঝে যেন জেগে রয়েছে বিবেকানন্দ মেমোরিয়াল রক আর তিরুভাল্লুভারের মূর্তি। ধীরে ধীরে করে পূব আকাশের দিগন্ত রাঙিয়ে শুরু হলো আরেক নতুন সকাল। কন্যাকুমারী আসলে এই জায়গাটায় আসবো না তা হতেই পারে না। বিগতবার যখন ইন্ডিয়া ট্রিপের দৌরান 3 দিন আমরা এখানে ছিলাম, এই জায়গাটা খুঁজে খুঁজে বার করেছিলাম। ঠিক পিছন দিয়ে রাস্তাটা, এই যে বড় চার্চটা রয়েছে, বড় চার্চের পিছনে রাস্তা দারুণ সুন্দর। দীঘাতে আমাদের মোহনার ওখানে এরকম একটা রাস্তা রয়েছে না, সমুদ্রের মাঝখানে এরকম একটা পাথরের রাস্তা চলে গেছে, দুদিকে সমুদ্র খানিক, সেই রকমই এখানেও কিন্তু একটা রয়েছে। এই জায়গা দারুণ সুন্দর লাগছে দেখতে। একদিকে বিবেকানন্দ রক, তিরুভাল্লুভারের মূর্তি, অন্যদিকে কন্যাকুমারী শহর, আর সামনে সরু লম্বা রাস্তা, 3 দিকে না সমুদ্র, সামনে ডান দিক বাদিক 3 দিকেই। গতবার যখন ভারত ভ্রমণে গিয়েছিলাম, কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রায় 5400 কিলোমিটার পথ পেরিয়ে 7 দিনে 8খানা বাস জার্নি কমপ্লিট করে আমি আর অর্ক এসে পৌঁছেছিলাম কোথায়? কন্যাকুমারীতে। তো সেইবার কন্যাকুমারীতে সুযোগ হয়নি কন্যাকুমারীকে সুন্দর করে ঘুরে দেখার এবং আপনাদের সামনে তুলে ধরার। তবে এইবার আমাদের কেরালা কন্যাকুমারী রামেশ্বরম ট্রিপে আমরা প্রায় 2 দিন রয়েছি এই কন্যাকুমারীতে। আজকেই শেষ দিন। গতকাল আমরা পুরো দিন রেস্ট নিয়েছি, সারাদিন কোথাও বেরোয়নি। আর আজকে সারা দিন, এখন সকালবেলা প্রায় 8:30 পৌনে 9টা বাজে, আমরা কন্যাকুমারীর হোটেল, ঠিক মন্দির থেকে এইটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা, 2 মিনিট পায়ে হাঁটা আমাদের হোটেল এআর রেসিডেন্সি। আমরা রয়েছি সেখানেই। এই হচ্ছে দূরে মন্দির, কন্যাকুমারী মাতার মন্দির। তো আমরা প্রথমে যাচ্ছি সেই মন্দিরে। প্রচুর জিনিসপত্র কেনাকাটির সুন্দর একটা মার্কেট রয়েছে, সন্ধ্যাবেলা জমজমাট হয় এই মার্কেট। সকালবেলা তো কিন্তু দোকানপত্র সব খুলে যায় খুব তাড়াতাড়ি।
তা আজকে সারা দিন কন্যাকুমারীর সেই বিখ্যাত বিবেকানন্দ রক, ভারতবর্ষের একদম শেষ দক্ষিণতম প্রান্ত, কন্যাকুমারী মাতার মন্দির, ত্রিবেণী সঙ্গম, আরও নানান দারুণ দারুণ সব জায়গা ঘুরে দেখবো আজকের এই একটা দিনে একটা পর্বের মাধ্যমে। মন্দিরের এই পথেই রাস্তার দুধারে রয়েছে প্রচুর খাবার রেস্তোরাঁ, থাকার হোটেল, বিভিন্ন রকমের দোকান, কোথাও মশলার দোকান, কোথাও ঘর সাজানোর দোকান। আবার এই চত্বরে রয়েছে প্রচুর বাঙালি হোটেল ও রেস্তোরাঁ। মন্দিরের একদম পাশে এই যে সারাভানা হাউস রয়েছে, এখানেও কিন্তু আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে পারেন যদি আপনার প্যাকেজের মধ্যে সেগুলো ইনক্লুডিং না থাকে। ভেজ রেস্তোরাঁ, কিন্তু দুর্ধর্ষ খাবার। আমরা গতবার 3 দিনই এখানে খেয়েছিলাম। গতকালও আমরা এখানে সকালে এসে ব্রেকফাস্ট করেছি ধোসা, বড়া আর স্ট্রবেরি লস্যি দিয়ে। আর গতবার আমরা ছিলাম, আমি আর অর্ক, একদম মন্দিরের পাশে এই যে হোটেল শ্রীমানিয়া, সেইখানে। এই কন্যাকুমারীতে রয়েছে আমাদের হিন্দু ধর্মের 51 সতীপীঠের অন্যতম শ্রী আম্মান কন্যাকুমারী টেম্পল। কোন পুরাণে এই কন্যাকুমারী দেবীকে মাতা দুর্গা বা লক্ষ্মী রূপে পুজো করা হয়। আবার শাক্তরা এই কন্যাকুমারী মাতাকে মা কালীর আরেক রূপ হিসেবেও বিবেচনা করেন। মন্দিরের প্রধান গেটের সামনে রয়েছে পুজো দেওয়ার অনেক দোকান, সঙ্গে জুতো রাখারও দেখলাম স্ট্যান্ড রয়েছে। মন্দিরের সামনেই দোকান রয়েছে, সেখানে আপনি জুতো রাখতে পারেন। আরেকটা বিষয় বলি, এটা কিন্তু 51 সতীপীঠের অন্যতম। এখানে মায়ের ডান কাঁধ এবং মেরুদণ্ডের কিছুটা অংশ পড়েছিল। এবং মন্দিরে ঢুকতে গেলে লাগে 20 টাকা, আর খালি গায়ে, ছেলেদের খালি গায়ে ভেতরে যেতে হবে। পুজো দিতে হলে এখানে অনেক দোকানপত্র রয়েছে, সেখান থেকে পুজো দেওয়ার সামগ্রী কিনে আপনি ভেতরে নিয়ে যেতে পারেন। এরপর নিয়ম মেনেই আমরা প্রবেশ করলাম মন্দিরের মধ্যে। মন্দিরের কারুকার্য দেখিয়ে বোঝা যায় প্রায় কয়েক হাজার বছর পুরনো এই মন্দির। এই মন্দিরের ঠিক পিছনেই রয়েছে ভারতের স্থলভাগের দক্ষিণের শেষ প্রান্ত। সেখানে মিলন ঘটেছে 3 সাগরের, আর সেই 3 সাগরের রানী হিসাবেই এখানে অধিষ্ঠান করছেন মাতা কন্যাকুমারী। আর এখানে মাতা পার্বতীকে কুমারী রূপেই পুজো করা হয়। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে 12:30, আবার 4টে থেকে রাত 8টা অবধি। এই হচ্ছে মন্দির দর্শনের সময়। মন্দির দর্শন করেই বাইরে বেরিয়ে আসুন। পাশেই এই যে রাস্তা সোজা চলে গেছে ভারতের দক্ষিণতম প্রান্তের দিকে। আর আমার সামনে এখন কি দেখবেন? আমার সামনে হচ্ছে সেই বিখ্যাত, আপনাদের দেখায়, তৈরি থাকুন। এই হচ্ছে প্রথম দর্শন। ওই দূরে বাঙালিদের গর্ব বিবেকানন্দ রক, এবং পাশে বিখ্যাত তামিল পোয়েট এবং দার্শনিক থিরুভাল্লুভারের মূর্তি। আমরা একটু পরেই যাব, এইখান দিয়ে বোট নেব, বোটে করে যাব ওই বিবেকানন্দ রকে। নিশ্চয় কিছু করা আছে, আমার তো কি আমরা এখন এলাম একেবারে মন্দিরের পিছনের অংশে। এখানে এরকম সমুদ্র পাড়ে প্রচুর দোকান, ছোট ছোট, কোথাও খেলা বিক্রি হচ্ছে, কোথাও খাবার, কোথাও ডাব, দারুণ লাগছে, কোথাও ভুট্টা সেদ্ধ, কোথাও আবার ঝিনুক। এই যে ঝিনুক যেগুলো আমরা পুরীর দীঘা থেকে কিনি, সেই রকম দোকানও কিন্তু ভরপুর। এখানে আমগুলো একটু অদ্ভুত, তবে সব থেকে অদ্ভুত হচ্ছে এখানে ভুট্টা। এখানে কিন্তু ভুট্টা পুড়িয়ে বিক্রি হয় না, সেদ্ধ করে বিক্রি হয়। কথাই বলে 3 সাগরের রানী কন্যাকুমারী। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষে একেবারে দক্ষিণের স্থলভাগের শেষ প্রান্তে। আর এখানেই মিলন ঘটেছে 3টে বড় বড় সমুদ্র বা সাগরের। ডান দিকে বঙ্গোপসাগর, সোজা ভারত মহাসাগর, এবং বাম দিকে আরব সাগর। চারদিকটা বড় বড় বোল্ডার পাথর। দেখুন কত বড় বড় সব পাথর। এখানে স্নান করা কতটা রিস্কি, মানে সেটা বুঝতেই পারছেন। কিন্তু এই জায়গাটায় লোকে স্নান করছে, কারণ এখানে ছোট্ট একটা বালিয়ারি সৃষ্টি হয়েছে আর কি। সেই বালিয়ারি বিচের মতন, ছোট্ট একেবারে ছোট বিচের মতন। তো ওখানেই সকলে নেমে স্নান টান করছে। এর বাইরে কিন্তু যাওয়া অ্যালাউ না। দেখলেন ঢেউয়ের কি প্রবল জলোচ্ছ্বাস। এটা কোনো ঘূর্ণিঝড়ের সময় বা ওই আবহাওয়া খারাপ এরকম সময় নয়, একেবারে রৌদ্রোজ্জ্বল দিন, আবহাওয়া পরিষ্কার, তাতেই বিশাল বড় বড় ঢেউ আসছে পড়ছে এই পাথরগুলোতে। তাহলে কেন এইটুকু জায়গা স্নানের জন্য রেখেছে বুঝতে পেরেছেন? ওইদিকে
এইদিকে যাওয়া নিষিদ্ধ। দারুণ সুন্দর জায়গা। গতবার যখন ইন্ডিয়া ট্রিপে এসেছিলাম তখন প্রথমবারের মতো জায়গাটা থেকে বেশ অবাক হয়েছিলাম, কারণ ছোটোবেলায় ভূগোলের বই পড়া এই সমস্ত জায়গাগুলো দেখার ইচ্ছা তখন থেকেই। যখন ক্লাস 7, 8, 9-এ ভূগোলের বইতে প্রথমবার এই সমস্ত জায়গার নাম শুনেছিলাম, পড়েছিলাম, আর সেগুলো এখন এসে দেখতে পাচ্ছি আপনাদের ভালোবাসাতে। দেখলাম ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু সংখ্যক পর্যটক পুণ্যের আশায় এই ত্রিবেণী সঙ্গমে স্নান করছেন। আর এখানে দেখলাম স্নানের ব্যবস্থাও রয়েছে সমস্ত কিছু। রয়েছে বাথরুম, রয়েছে চেঞ্জিং রুম, রয়েছে পানীয় জলের ব্যবস্থাও। এবার যাব আমরা বিবেকানন্দ রকে। তার জন্যই আমাদের নিতে হবে ফেরি, আর এটা হলো সেই ফেরির টিকিটের লাইন। 75 টাকা টিকিট বিবেকানন্দ রক যাওয়ার জন্য। সকাল 7:45 থেকে বিকাল 4টে অবধি এই টিকিট দেয়। আরেকটা স্পেশাল টিকিট আছে, সেটা হচ্ছে 300 টাকা। তবে আমরা যাবো ওই 75 টাকা দিই, সেই জন্য এখন লাইন দিয়েছি এখানে। এই যে ফেরির টিকিট, এটা আপনারা অনলাইনেও কিন্তু কেটে আসতে পারেন, তাহলে লাইনটা দিতে হবে না। ওখানে দেওয়া রয়েছে, এই দেখুন, tamilshiponlineticket.com। এখান থেকে আপনারা টিকিট কেটে আসতে পারেন। ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখলাম। তাহলে আমাদের মতন এই তীব্র গরমটা কেমন হতো, হ্যাঁ ভালো হয়ে যাবো, পুরো মারাত্মক। এখানে যদি আমি 6 মাস থাকি এদের মতো রং হয়ে যাবে আমার শরীরে, শিওর। বাবা, প্রায় 45 মিনিট লাইন দিয়ে পেলাম হচ্ছে ফাইনালি টিকিট। 75 করে আবার, ও বাবা এখানেও লাইন, টিকিট কাটার জন্য লাইন, নৌকা ধরার জন্য লাইন। এরা এত টাকা করে নিচ্ছে, আরও 2টো ফেরি তো বাড়াতেই পারে। 2টো ফেরি চলে মাত্র। লোকে হ্যারাসমেন্ট, বাইরে এত গরম, কত বয়স্ক সিনিয়র সিটিজেন, বাচ্চা সব বাইরে রোদে লাইন দেওয়া আছে, কোনো ছাওয়াও নেই বাইরে। লাস্টের টিকিট পোর্শনটুকু শুধু মাথায় শেড আছে, আর এখানটা শেড। এখানে ওর কো বসবি আবার। এই আমাদের প্রত্যেককে একটা করে লাইফ জ্যাকেট দিয়ে দিল। এরপর আমাদের ভেতরে বসতে হবে, দাঁড়ানো কিন্তু অ্যালাউ না। পুরো নৌকা কিন্তু ভর্তি। আগের বারে এসেও যেটা করতে পারিনি সেটা এইবার করছি। বিবেকানন্দ রক, অনেক বাঙালির স্বপ্ন, ইচ্ছা থাকে কন্যাকুমারী এসে সেই জায়গা যাবে। আগেরবার ভারত ভ্রমণের সময় সেই জায়গায় যাইনি ইচ্ছা করি, কারণ এইবার যাব বলে। তো নৌকা কিন্তু একেবারে ভর্তি। ওরে বাবা, বড় বড় ঢেবে নৌকা, পুরো এরকম করতে করতে যাচ্ছে। আর দূর থেকে একটুখানি জাস্ট 2-4 মিনিটের জার্নি আর কি, বাট বেশ মজাদার। ভারতবর্ষের মূল স্থলভাগ থেকে মাত্র 500 মিটার দূরে রয়েছে এই কন্যাকুমারী পাথর, যার উপরে অবস্থান করছে সেই বিখ্যাত বিবেকানন্দ মন্দির। লাইফ জ্যাকেট আপনাকে রেখে দিতে হবে এখানে, আবার যাওয়ার সময় এখান থেকে নিয়ে যেতে হবে। এখানেও আবার ফেরার লাইন, মানে চারিদিকে খালি লাইন আর লাইন। যাই হোক, আমরা ফাইনালি এসে পৌঁছালাম বিবেকানন্দ রকে। 75 টাকা যেটা নিল সেটা হচ্ছে এই নৌকা পাড়ায় বোটের, আর এখানে আবার 30 টাকা এন্ট্রি পার হেড। জীবদ্দশায় স্বামী বিবেকানন্দ এই কন্যাকুমারীতে যখন আসেন, তখন সাঁতরে এই সমুদ্র পার করে চলে আসেন এই কন্যাকুমারী পাথরের উপর। 3 দিন 3 রাত, 25, 26, 27 ডিসেম্বর 1892 সমুদ্রের মাঝখানে এই পাথরের উপরে বসেই তিনি তপস্যা করেন স্বয়ং মহাদেবের। এখনো কেমন জানি ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর তারই উদ্দেশ্যে 1970 সালে বেলুড় মঠের সহযোগিতায় গড়ে ওঠে এই বিবেকানন্দ রক মেমোরিয়াল। এখানেই পর্যটকদের জন্য রয়েছে একটা ধ্যান মণ্ডপম হল। ক্যামেরার পিছনে বিবেকানন্দ রক মেমোরিয়াল, এবং তার ঠিক সামনে এই পাথরের উপর রয়েছে বিখ্যাত তামিল পোয়েট তিরুভাল্লুভারের বিশাল মূর্তি।
আগামী বছর 2025-এর 1 জানুয়ারি এনার 25 বছর, এই মূর্তির প্রতিষ্ঠার 25 বছর পূরণ হবে। তো সেই উপলক্ষে দেখি আগে না এখানে কোনো টুরিস্ট যেতে পারতো না, শুধু বিবেকানন্দ রক দেখতো এবং মানে এখানে এসে দেখতো এবং দূর থেকে এটা দেখতো। কিন্তু 2025-এর শুরুতেই এখানে দেখুন ব্রিজ তৈরি হচ্ছে, এই ব্রিজটা কানেক্ট করছে এই পাথরের সাথে ওই পাথরের। মানে আগামী বছর আপনারা যখন আসছেন তখন এখানে তো আসতে পারবেনই বিবেকানন্দ রক মেমোরিয়াল, এখান থেকে আবার এই ব্রিজ ধরে নিচের সমুদ্র লাক্ষাদ্বীপ সি এই ব্রিজ ধরে কিন্তু আপনারা যেতে পারবেন ওই তিরুভাল্লুভারের স্ট্যাচুর ওখানেও। দারুণ, বেশ ভালো হবে, আর একটা নতুন আকর্ষণ হবে আর কি কন্যাকুমারীতে। বাঙালির গর্ব, বাঙালির ঐতিহ্য স্বামী বিবেকানন্দ সত্যি একজন পুরুষ ছিলেন বটে। আজকের যে যুব সমাজ তার এই অগ্রগতি বা এগিয়ে চলা, তার পিছনে সব থেকে বড় অবদান কিন্তু তার। আর তার জন্যই তৈরি হয়েছে তার স্মৃতির উদ্দেশ্যেই এই বিবেকানন্দ রক মেমোরিয়াল। 1970 সালে, আজ থেকে প্রায় 54 বছর আগে তৈরি করা হয় এই রক মেমোরিয়াল। বহুকাল আগে স্বামী বিবেকানন্দ যখন ভারত ভ্রমণ পদব্রজে বেরিয়েছিলেন, মানে পায়ে হেঁটে গোটা ভারত দর্শনে বেরিয়েছিলেন, তখন কন্যাকুমারীতে এসে তিনি নিজের সাঁতরে এই জায়গায়, অ্যাকচুয়ালি আমরা যখন পাথরটার উপর দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে কন্যাকুমারী রক। কন্যাকুমারী মাতা মানে পার্বতীর আরেকটা রূপ, সতীপীঠের অন্যতম পীঠ কন্যাকুমারী মাতার মন্দির আপনাদের দর্শন করিয়েছি। তো সেই কন্যাকুমারী পাথরের উপর বসেই স্বামী বিবেকানন্দ প্রায় 3 দিন 3 রাত তপস্যা করেছিলেন ভগবান শিবের। আর তারপরেই 1970 সালে সেই স্মৃতির উদ্দেশ্যেই এই রক মেমোরিয়াল তৈরি করা। দারুণ সুন্দর শিল্পকলা। এই যে পিছনে পাথরটা দেখছেন, এই পাথরের উপর ওঠা কিন্তু বারণ। আমরা ভেতরে যাব, কিন্তু ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ নয়। এবং চারিদিকে সমুদ্র, ওইদিকে ত্রিবেণী সঙ্গম মানে ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগরের মিলন, এবং এই দিকে পুরোটা হচ্ছে লাক্ষাদ্বীপ সি। এমনই একটা জায়গায় প্রায় স্থলভাগ থেকে 500 মিটার দূরের সমুদ্রের মাঝখানে দুটো পাথর, একটা বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং আরেকটা তিরুভাল্লুভারের মূর্তি। ওয়াও, দারুণ। বিকালের ভাগে আসার চেষ্টা করবেন, নাহলে একদম আর্লি মর্নিং, এই দুটো সময় কিন্তু বেশ ভালো লাগবে। আমার মনে হয় বিকালের ভাগে এলে আপনার বেশি ভালো লাগবে, কারণ এখান থেকে সানসেটও খুব সুন্দর দেখা যেতে পারে। সিঁড়ি দিয়ে উঠে এবার চললাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতর ভিডিও তোলা বারণ। সেখানে রয়েছে বিবেকানন্দের এক বড় মূর্তি, সঙ্গে দেখলাম রামকৃষ্ণদেব এবং শারদা মায়েরও ছবি রয়েছে মন্দিরের ভেতর। বেশ খানিকক্ষণ সময় এই রক মেমোরিয়ালে কাটিয়ে এবার পালা ফেরত যাওয়ার। তবে মন কিছুতেই মানছিল না এই এত সুন্দর জায়গা থেকে ফিরে যাওয়ার জন্য। তাও বাধ্য হয়েই দাঁড়াতে হলো লঞ্চের লাইনে, কারণ এখনো যে কন্যাকুমারীর আরো বেশ কিছু জায়গা ঘুরে দেখা বাকি। এদের কোনো সিস্টেম নেই, যেই যেখানে যখন খুশি পাচ্ছে ঢুকে গিয়ে লাইনে চলে যাচ্ছে। নভেম্বর মাসের শেষেও এত গরম এই কন্যাকুমারীতে, তাই এখন গলা ভেজানোর জন্য দরকার ঠান্ডা ঠান্ডা ডাবের জল। তাই খেয়ে চলে এলাম এবার হোটেলে। এরকম গ্রুপ ট্রিপে এলে কি হয় জানেন তো, আমরা জানি ধরুন আমি আর অল্প সিঙ্গেল এসেছি, বা যারা ফ্যামিলি টেবিলে এসেছি, গোটা গ্রুপটা লাস্ট কয়েকটা দিন একটা ফ্যামিলির মতন হয়ে যায়। বল সারা দিন একসঙ্গে থাকা, খাওয়া, ঘোরা, শোয়া, মজা, দুঃখ, কখনো খারাপ হচ্ছে কখনো ভালো হচ্ছে, সব কিছু একসঙ্গে। তো এই জিনিসগুলো না একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায়। কিছুদিন আগে অবধি যখন ফার্স্ট ধরুন আমরা চেন্নাইতে আসি বা কোচিতে আসি, তখন কেউ কাউকে অতটা ভালোভাবে চিনত না, কিন্তু এখন দেখুন প্রত্যেকের সঙ্গে গল্পে মেতেছে। যাই হোক, আজকে শুক্লবদার মণিকান্ত দ্বারা চলে যাবে বাড়ি বিবেক এক্সপ্রেসে চেপে, আমরা চলে যাবো রামেশ্বরম। তো আজকেই শেষ দিন ওদের এই ট্রিপে। বিগত কয়েকটা দিনে আমাদের পেট ভরানোর দায়িত্বে এই মণিকান্ত দা শুক্লবদা অক্লান্ত পরিশ্রম করেছে। আর আজকে দেখি মেনুতে রয়েছে হোয়াইট স্ন্যাপার, সামুদ্রিক মাছ। দুপুরের লাঞ্চের পর্ব মিটিয়ে এবার 2:45 নাগাদ আমরা দলবল নিয়ে বেরিয়ে পড়লাম কন্যাকুমারীর সাইট সিইং করার জন্য, যা আমরা অলরেডি বুক করে নিয়েছিলাম গতকাল সন্ধ্যায় হোটেল থেকেই। আমাদের একটা গান ছিল না, নান্টু ঘটকের কথা শুনিয়া, অল্প বয়সে করলাম বিয়া। তাহলে এই নান্টু ট্রাভেলসের বাসে করেই এখন আমাদের রওনা দিতে হবে আমাদের সাইট সিইংয়ের জন্য। ঠিক দুপুর 3টে গাড়ি চলে এলো হোটেলের কাছেই। এই নন এসি বাসেই আমাদের ঘোরাবে এখন প্রায় 8 থেকে 9খানা স্পট। খরচ পড়েছিল আমাদের জনপ্রতি 200 টাকা করে।
কন্যাকুমারীতে আপনি যে হোটেলে থাকছেন সেখান থেকে কিংবা অনেক ট্যুরিস্ট দোকান রয়েছে সেখান থেকেও আপনি হাফ ডের এই প্যাকেজ বুক করে নিতেই পারেন। আর আমাদের বাস এসে থামলো তার প্রথম গন্তব্য কন্যাকুমারীর ওয়্যাক্স মিউজিয়ামে। প্রথম স্পট হচ্ছে মায়াপুরি ওয়াক্স মিউজিয়াম। এখানে টিকিটের দাম কত জানেন? 120 টাকা করে পার হেড। ভিডিওগ্রাফি অ্যালাউ। কাটলাম, ভেতরে ঢুকবো। দেখুন ফার্স্টে এখানে আছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর মূর্তি, মানে ওয়্যাক্স মিউজিয়ামটা কিন্তু বেশ ভালো। প্রথমে ঢুকেই যেটা বুঝছি আর কি, কারণ এত সুন্দর করে ডিটেলড মানে এই স্ট্যাচুগুলো প্রত্যেকের বানানো হয়েছে না, দারুণ। মানে কোনো অংশে আপনি দূর থেকে দেখলে বুঝতেই পারবেন না এটা আসল না নকল। কি নিখুঁত কাজ! আমি শুধু এখান থেকে দেখছি কাছ থেকে, কোনো অংশে আপনার মনে হবে যেটা একটা পুতুল। দারুণ লাগছে, দারুণ দারুণ। এছাড়া এই ওয়্যাক্স মিউজিয়ামে মাদার টেরেসা থেকে শুরু করে চার্লস পোপ রয়েছে, বিভিন্ন হলিউড অ্যাক্টরদেরও ওয়্যাক্স মূর্তি। ও বাবা, দক্ষিণের বিখ্যাত অভিনেতা থালাপতি বিজয়ের ওয়্যাক্স মূর্তিটাও কিন্তু দারুণ সুন্দর। রয়েছে অমিতাভ বচ্চন থেকে শুরু করে বাদশাহ শাহরুখ খানেরও ওয়্যাক্স মূর্তি। স্যার দেখুন, প্লিজ একটু হাই বলে দিন স্যার। মান্নাতে কেউ আপনার সঙ্গে দেখা হয়নি স্যার, প্লিজ একটু স্যার এইদিকে স্যার প্লিজ। এই ফ্রেমটা বোধহয় কয়েক কোটি টাকার ফ্রেম। একদিকে আমেরিকার প্রেসিডেন্ট, একদিকে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্রেসিডেন্ট, এইদিকে নেহরুজি, এইদিকে মনমোহন সিং জি। শুধু তাই না, বিখ্যাত ফুটবলার ডেভিড বেকহাম থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, আলবার্ট আইনস্টাইন, এমনকি গান্ধীর ওয়্যাক্স মূর্তিও রয়েছে এইখানে। রয়েছে একটা 3D আর্ট ইলিউশন মিউজিয়ামও। মালয়েশিয়ার লাঙ্কাউইতে পুরো সেম একটা মিউজিয়াম দিলাম, সেটা আরো অনেকটা বড়। এই এখানটায় বস, বস বস ওই কাঠের গুঁড়িটার উপর। হ্যাঁ, এই দেখুন পুরো মনে হচ্ছে না অর্ক জঙ্গলের মধ্যেই রয়েছে। দেখুন কি সুন্দর। এটাকে বলা হচ্ছে 3D আর্ট, এটাকে বলে 3D ইলিউশন। দ্বিতীয় গন্তব্য তিরুপতি বালাজির মন্দির। খুব সুন্দর একটা মন্দির। ভেতরে ছবি ভিডিও অ্যালাউ ছিল না। ভেতরে তিরুপতি বালাজির দারুণ সুন্দর একটা মূর্তি ছিল, সেখানে প্রার্থনা করে আমরা বাইরে এলাম। মন্দিরের চূড়াটাও বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে, এবং সবথেকে ভালো একদম সমুদ্রের পাড়েই ওই দূরে বিবেকানন্দ রক, তিরুভাল্লুয়ার মূর্তি সব কিছু দেখা যাচ্ছে। দারুণ। 10 মিনিট সময়, 10-15 মিনিট আর কি, দেখে এবার বাসে যেতে হবে। তিরুপতি বালাজির মন্দির দেখে আবারও শুরু আমাদের যাত্রা। এখন পথের ডান দিকে পশ্চিমঘাট পর্বতমালার বেশ কিছু অংশ। এবারের গন্তব্য আমাদের সাই বাবার মন্দির। আমাদের আজকের এই হাফ ডে ট্যুরে অনেকগুলো মন্দির ঘুরবো আমরা, আর এই মন্দিরেও কাটালাম আমরা বেশ কিছুটা সময়। তারপর চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখানে কোটি কোটি নারকেল গাছ, বুঝছেন, কোটি কোটি নারকেল গাছ, কিন্তু তাও ডাবের দাম 50 টাকা 60 টাকা। আমি একটা জিনিস আবার সেই ছোট্ট অভিজ্ঞতা থেকে বুঝেছি, যেখানে যে জিনিসটা পাওয়া যায় টুরিস্টদের জন্য, সেখানে সেই জিনিসটা সস্তা হতে পারে না। আপেল বলুন, কমলা লেবু বলুন, ডাব বলুন, আনারস বলুন, সেই মানে গড়পড়তা একই দাম কলকাতার সময়। এরপর আমরা এসে পৌঁছালাম সুচিন্দ্রাম টেম্পল বা থানুমানায়ালান টেম্পলে। এটা একমাত্র মন্দির ভারতবর্ষে যেখানে ত্রিদেব মানে ভগবান বিষ্ণু, মহেশ্বর এবং ব্রহ্মার পুজো হয়। আমরা এখন রয়েছি সুচন্দ্রম মন্দিরে। এটাকে অনেকে ত্রিদেব মন্দিরও বলেন। ভারতের যে কটা মন্দিরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 দেবতার একসঙ্গে পুজো হয়, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে এই মন্দির। দারুণ সুন্দর। পিছনটা দেখুন, পুরো মনে হচ্ছিল মীনাক্ষী টেম্পলে আমরা এসে গেছি। দারুণ লাগছে পিছনটা, দুর্ধর্ষ। এখানে জুতো রাখবো, জামা খুলতে হবে, খালি গায়ে যেতে হবে। দক্ষিণ ভারতে যে কোনো মন্দিরে যান, খালি গায়ে ছেলেদের যেতে হবে। কাকা রেডি আপনি? আবার জামা খুলতে হবে। চলো চলুন। বেশ বড় মন্দির। ত্রিদেব ছাড়াও এই মন্দিরের মধ্যে রয়েছে এক বিশাল উঁচু হনুমানজির মূর্তিও। 17 শতকে নির্মিত এই মন্দিরের কারুকার্য মালায়ালি এবং তামিল শিল্পকলার মিশ্রণ। পুরাণ অনুসারে দেবরাজ ইন্দ্র ঋষি গৌতমার দ্বারা অভিশপ্ত হলে তিনি শরণাপন্ন হন ত্রিদেবের।
এবং বলা হয় এই স্থানে নাকি দেবরাজ ইন্দ্রের সেই সাপ মুক্তি ঘটে। দারুণ সুন্দর দর্শন করলাম। ভেতরে 18 ফুটের একটা উঁচু হনুমান মূর্তিও রয়েছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 ভগবান, মানে আমাদের হিন্দু ধর্মানুসারে যিনি ত্রিদেব, ভারতের একমাত্র মন্দির এইটা যেখানে এই ত্রিদেব একসঙ্গে রয়েছেন এবং একসঙ্গে পুজো হয়। দুর্দান্ত দর্শন করলাম। আর পিছনে দেখুন কি সুন্দর লাগছে মন্দিরটা, ওয়াও ফ্যান্টাস্টিক। সুচিন্দ্রা মন্দির দেখে এবার আমরা চললাম কন্যাকুমারী সানসেট পয়েন্টের জন্য। দূরত্ব বেশ খানিকটা, তবে বাকি প্যাসেঞ্জারদের আসতে একটু দেরি হওয়ায় আমাদের এই সানসেট পয়েন্টে এবার পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছে। যতক্ষণে পৌঁছালাম সূর্যিমামা ততক্ষণে লুকিয়ে গিয়েছেন পশ্চিম আকাশে প্রায় অর্ধেক। একদম শেষ মোমেন্টে এসে পৌঁছালাম সানসেট পয়েন্টে। দারুণ সুন্দর সানসেট পয়েন্টটা, অনেকটা আজকে লাস্ট 2 দিন যেরকম ওয়েদার ছিল এখানে তার থেকে অনেকটা বেটার ওয়েদার আজকে। আকাশটা বেশ খানিকটা ক্লিয়ার ছিল, তো সানসেটটা বেশ ভালোই হলো। আমরা দেখতে দেখতে আসছিলাম, বাট যতক্ষণ আমরা এখানে এসে পৌঁছালাম আমি, তাও বাকি টিম মেম্বার এসে পৌঁছয়নি এখনো। আমি রীতিমতো দৌড়ে এলাম এই জায়গা অবধি। দারুণ, খুব সুন্দর। সমুদ্রের একটু উপরেই মেঘের মধ্যে ডুবে গেল সূর্য, আর শেষ হলো আমাদের কন্যাকুমারীতে যাত্রা। কারণ রাত 10:35 না 10:15 আজকে রাত্রে আমাদের ট্রেন রামেশ্বরমের জন্য। হ্যাঁ, হাঁপিয়ে গেলাম। সানসেট পয়েন্ট দেখেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের শেষ গন্তব্য ভারত মাতা মন্দিরে। এখানে 30 টাকা করে এন্ট্রি ফি। সকাল 9টা থেকে বোধহয় স্টার্ট হয় মন্দির। তো ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, তো ভেতরে একটা কিছু দেখাতে পারছি না আপনাদের, বাট বাইরে থেকে দেখালাম। দারুণ সুন্দর লাগছে। মানে এখানকার মন্দিরগুলোর যে শিল্পকলা, সেটা দাক্ষিণাত্য এবং দ্রাবিড়ের যে শিল্পকলা, সেটা কিন্তু ফুটিয়ে তুলে দুর্ধর্ষভাবে। আর প্রত্যেকটা মন্দিরের মাথায় দেখলাম সোনার মতন, মানে গোল্ডেন রং করা আর কি, বেশ ভালো। সন্ধে এখন 7:10। আমরা এসে শেষ করলাম আমাদের আজকের এই ছোট্ট হাফ ডে ট্যুর। আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবারও হোটেলের সেই পাশেই আমাদের নামিয়ে দিল। এবার রাতে আমাদের রামেশ্বরমের ট্রেনের জন্য যেতে হবে কন্যাকুমারী স্টেশনে। এবারের মতন কন্যাকুমারী ভ্রমণ শেষ। সেদিন সন্ধ্যায় আমরা এরপর অটো ধরে পৌঁছে গিয়েছিলাম কন্যাকুমারী রেলওয়ে স্টেশনে, যা কিনা মন্দির থেকে মাত্র যেতে সময় লাগলো অটোতে 5 থেকে 7 মিনিট মতন। এখানেই আজ রাতে আমাদের ট্রেন রামেশ্বরমের জন্য। শেষবার যখন কন্যাকুমারী স্টেশন এসেছিলাম তখন ছিলাম কেবল আমি আর অর্ক। জার্নি ছিল আমাদের ভারতের দীর্ঘতম ট্রেনে, হ্যাঁ, কন্যাকুমারী থেকে ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসে। তবে এবার জার্নি রাতের বেলা কন্যাকুমারী থেকে রামেশ্বরম। আর শুধু এবার আমি আর অর্ক না, আরও অনেকে আছেন। আর আমার পায়ের অবস্থাটা দেখবেন, একবার দেখাই আপনাদের কি হয়েছে। অর্ক ধরা একবার। সূর্যাস্ত নিতে গিয়ে পা দৌড়তে গেলাম, পা গেল মুচকে, লেগে গেল ক্রেপ ব্যান্ডেজ, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি এখন ওই জন্য। 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার এখন আসেনি, না এসে গিয়েছে 22622 কন্যাকুমারী রামেশ্বরম এক্সপ্রেস। তবে আমরা নামবো মণ্ডপম স্টেশনে, কারণ মণ্ডপমের পর পম্বন ব্রিজ, সমুদ্রের উপর সেই পম্বন ব্রিজ, নতুন পম্বন ব্রিজ কিন্তু এখনও চালু হয়নি, প্রায় শেষের পথে। তাই রামেশ্বরম অব্দি ট্রেন যাচ্ছে না, মণ্ডপম স্টেশনে আমাদের নেমে যেতে হবে। তারপর স্থলভাগের যে ব্রিজ, সেই ব্রিজ দিয়ে আমরা পার করব, সমুদ্রের এপার থেকে ওই পারে যাব রামেশ্বরমে। প্ল্যাটফর্মে পৌঁছতেই দেখি সময় চলে এসেছে আমাদের আজকের কন্যাকুমারী থেকে রামেশ্বরম অর্থাৎ মণ্ডপম অবধি যাওয়া ট্রেন।
আজকে আমাদের ট্রেন জার্নি হচ্ছে 22622 কন্যাকুমারী থেকে রামেশ্বরম। তো আমাদের এখানে 6 জন রয়েছি, আমরা 5 জন রয়েছি, 1 2 3 4 জন রয়েছি। তো আমাদের সিট হচ্ছে এই যে 17 18 19 এই পুরো এই দিকটা, আর এই দিকের একটা লোয়ার। বহুকাল পর, বিশ্বাস করুন বহুকাল পর এরকম লোয়ার সিট পেলাম। কি করে পেলাম জানি না, কারণ আমার ছিল, ওর ছিল, সব আরএসি ছিল। আমি দিয়েছি আমি দিয়েছি, বড় ওসিনি এসছেন। বেসিক্যালি লোয়ার সিট একটা আমার, একটা আমার বউ। আমার হচ্ছে আপার, তোমার হচ্ছে মিডিয়াম। হ্যাঁ, তাহলে তুমি কত ছো? ওর টাকার বলো না তোমার, হ্যাঁ তোমার ওটাই কাকা। তো কি করব? ঠিক আছে, তো কি করব? ওখানেও আমি তো লোয়ারই দিয়েছি। তো যাই হোক, ট্রেন ছাড়ুক, 10টা 15 ট্রেন ছাড়ুক। ভাগ্য খুব ভালো যাচ্ছে এখন। এই দেখুন দ্রোণ ভাগ্য থেকে শুরু করে মানে কিছু না কিছু একটা ঘটছে। কোনো সময় ফোন, কোনো সময় দ্রোণ, আজকে হচ্ছে পা। আবার কোনো সময় ট্রেন, তো কোনো সময় পেন। যাই হোক, ট্রেনটা খুব সুন্দর, মানে সুন্দর ইন দ্য সেন্স আইসিএফ কোচ, 2013-14 আইসিএফ কোচ হবে মোস্ট প্রবাবলি। আর সমস্ত কিছু রয়েছে, ইলেকট্রিক বোর্ড ফোর্ড থেকে শুরু করে চাদর বালিশ দিয়ে দিয়েছে। রাত্রেবেলা শুধু ঘুমাবো, ভোরবেলা 4:50 5টা নাগাদ পৌঁছাবো হচ্ছে মান্ডাপাম স্টেশনে। রাত 10:15 ছেড়ে দিল আমাদের ট্রেন রামেশ্বরমের জন্য। আজকে পুরো ডেডিকেটেড ট্রেন ব্লগ হবে না, হালকা ফুলকা এখানে চলছে এডিট, সঙ্গে চলছে ট্রেন জার্নি। এই হচ্ছে জীবন আমাদের। কি আর কোথায় তো, হ্যাঁ এখন একটু ঘুমাবো, ভোরবেলায় উঠে বলবো। ভোরবেলা মানে 4:50 আমরা নামবো মান্ডাপাম স্টেশনে। আমি তো ঘুমাবো। আর এভাবেই শেষ করলাম আমাদের আজকের কন্যাকুমারী ভ্রমণের গল্প। সেদিন সারা রাত ট্রেন জার্নি করে পরদিন খুব ভোরে আমরা পৌঁছে গেছিলাম মণ্ডপম হয়ে রামেশ্বরম। আর রামেশ্বরম ঘোরার গল্প নিয়ে ফিরছি আমাদের কেরালা ভ্রমণের শেষ পর্বে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও। তাহলে চলুন দেখা হচ্ছে পরের পর্বে রামেশ্বরম থেকে।